তটিনীকে গুলি করেছিল শিবপ্রসাদ ওরফে পরশুরাম। সত্যিটা জেনে গেল তটিনী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তটিনীর অসুস্থতায় তখন বাচ্চাদের মন মেজাজের অবস্থা ভালো নেই। আর এরপর পরশুরাম দুজনকেই রেডি করে দেয় আর বলে, তোমাদেরকে স্কুলে যেতে হবে, পড়াশোনা বন্ধ রাখলে চলবে না। মামি সুস্থ হয়ে বাড়িতে আসলে তোমরা কি বলবে? পড়াশোনা বন্ধ রেখে দিয়েছিলে, সেটা হলে কি ভালো হবে? হবে না তো। তাই তোমাদেরকে স্কুলে যেতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, বুঝতে পারলে? এরপরেই তটিনীর কথা ভেবেই পিকো আর লাট্টু দুজনেই কান্নাকাটি করতে থাকে আর ভাবে কখন তাদের মা সুস্থ হয়ে ফিরে আসবে। এর মাঝখানেই পরশুরামের ফোনটা বাজতে থাকে আর ফোন করেছে কবির। ফোন করে বলে, বিজিত কোথায়? বিজিত দাকে আমরা খুঁজে পাচ্ছি না কেন? দেখুন, ভালো হবে না। হ্যাঁ, বিজিত দাকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কিন্তু আপনার বাচ্চাদের অবস্থা এতটা খারাপ হবে যে আপনি ভাবতে পারছেন না। পরশুরাম বলে, তোর বাড়ি গিয়ে এমন মার মেরে আসবো না যে তুই আর কথা বলার অবস্থাতেই থাকবি না। আমার ছেলেমেয়ের দিকে যদি একবারও হাত দিয়েছিস তাহলে তোর হাতের অবস্থা খারাপ করে দেব। এর মধ্যেই আয়ুষীর অবস্থা খুবই খারাপ। আরাধ্যা সেটাই ফোনে পরশুরামকে বোঝাতে থাকে আর বলে, আমি বলছি শোনো, দিদির অবস্থা খুব খারাপ, ও বিজিতদাকে ছাড়া বাঁচবে না। একটা কথা বোঝার চেষ্টা করো, একটা মেয়ে একটা ছেলেকে এত ভালোবাসে, তাকে ছেড়ে থাকা কি করে সম্ভব? সব কিছু ঠিক করে দাও না জামাইবাবু, তুমিই পারবে সব কিছু ঠিক করে দিতে। এরপরই পরশুরাম বলে, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, এই বলেই ফোন কেটে দেয়। তার মাঝখানেই দেখা যায় চলে এসেছে নন্দিনী। নন্দিনী এসে বলে, উফ, আজকে ট্রাফিক রুলস মানিনি, জানি অনেক টাকা পেনাল্টি হলো, সে না হয় আমি দিয়ে দেব। আজকে কি রান্না হবে? আচ্ছা, ফ্রিজে কিছু আছে? তখনই লাট্টু বলে, না, ফ্রিজের খাবার একদমই পা খেতে চায় না, তাই মাম্মি ফ্রিজে রান্না করে রেখে দেয় না। নন্দিনী বলে, আচ্ছা তাহলে তো বাজারে যেতে হবে, মাটন, আজকে আমি মাটন রান্না করব। খাবে তো লাট্টু? লাট্টু বলে, মাটন? মাম্মি মাটনটা খুব ভালো রান্না করতো। এরপরই নন্দিনী বলে, আমি আছি তো, আমি সবটা খুব ভালো করে রান্না করে দেব। পরশুরাম, তুমি এক কাজ করো, দরজার চাবিটা আমার কাছে দিয়ে যাও, যাতে আমি লক করে দিয়ে বাজারে যেতে পারি। এর মাঝখানেই পরশুরামকে ফোন করেছে বলরাম আর বলে, নন্দিনী মুখার্জি সন্দেহ করছে কিছু একটা, আমায় জিজ্ঞেস করছিল বিজিত মিসিং নাকি, বুঝতে পারছিস কেসটা? তখন পরশুরাম কথা বলার জন্য বাইরে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ, উনি আমাদের বাড়িতেও এসেছেন। হঠাৎ করে ওনাকে দেখে একটু অন্যমনস্ক মনে হচ্ছে, আর মনে হচ্ছে কোনো বিষয় জানার জন্য খুব আগ্রহী। বুঝতে পারছি না ঠিক কেসটা কি হচ্ছে। তখন বলরাম বলে, যাই হোক না কেন, তুই একটু সাবধানে থাকিস। তুই কি আজকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিস? পরশুরাম বলে, হ্যাঁ, স্কুলে যাওয়ার জন্য বেরোলাম, ফোনটা রাখছি, পরে কথা হবে। এর মধ্যে নন্দিনী ভাবে, কি অবস্থা তটিনীর? তটিনী কে? কেন ওর কাছে বিজিত মিসিং হওয়ার ফোনটা আসলো? আর বিজিতকেই বা তুলে নিল কেন? এই সব প্রশ্নের উত্তর আমার চাই। যতক্ষণ না এই প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি ততক্ষণ আমার একদমই ভালো লাগছে না। এর মাঝখানেই দেখা যায় পরশুরাম একটা কথাই ভাবছিল, তটিনী সুস্থ হয়ে যাক, তটিনীর কাছ থেকে সমস্ত সত্যি খুঁজে বার করবে। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেছে পরশুরাম। স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে পরশুরাম আর বাচ্চা দুটোকে দেখে ম্যাডাম বলে, তোমাদের বাড়ির লোক আসেনি? লাট্টু আর পিকো বলে, হ্যাঁ, পাপা এসেছে তো, মাম্মি হসপিটালে ভর্তি, মাম্মি শরীরের অবস্থা ভালো না, কেউ বা কারা মাম্মিকে গুলি করার চেষ্টা করেছিল। আর এসব শোনার পর ম্যাডাম তো ভয় পেয়ে যায় আর পরশুরামও চলে এসেছে। এসে বলে, ম্যাডাম আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? তখনই ম্যাডাম বলে, হ্যাঁ, আসলে আমার মনে হয় আপনার এক্ষুনি থানায় গিয়ে অভিযোগ জানানো উচিত। আমাদের স্কুলে একটা হুমকি ফোন এসেছিল আর বলল আপনার ছেলে মেয়ের নাকি লাইফ রিস্ক আছে। এটা শোনার পর পরশুরাম বুঝতে পারে এই সব কিছুর পেছনে কবির নিশ্চয়ই রয়েছে। বাচ্চাদেরকে ক্লাসে পাঠিয়ে দেয় বুদ্ধি করে, যাতে তাদের কানে কিছু কথা না পৌঁছয়। আর ম্যাডাম তখন বলে, দেখুন, আমার কিন্তু যথেষ্ট এই ব্যাপারটাকে সিরিয়াস মনে হচ্ছে, তাই বলছি আপনি কিন্তু ব্যাপারটাকে সিরিয়াস নিয়ে থানায় একটা অভিযোগ দায়ের করে আসুন, না হলে আমার মনে হয় এখানে রিস্ক আছে। ফোনে যা গলা শুনে বুঝলাম, মনে হলো কবির চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি ফোন করে এই হুমকিটা দিলেন। তখন পরশুরাম বলে, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, ওরা আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। এরপরে জিজ্ঞেস করে তটিনীর কি হয়েছে। পরশুরাম বলে, তটিনীর একটু
সমস্যা হয়েছে, আমরা দেখছি কতদূর কি করা যায়। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপরে ম্যাডাম বলে, কে করলো তটিনীর এত বড় ক্ষতি? তুমি কি জানো কিছু? পরশুরাম বলে, এখনো পর্যন্ত সেরকম কোনো খবর জানতে পারিনি, দেখা যাক কবে জানতে পারি। এর মধ্যেই ডাক্তারবাবু ফোন করে পরশুরামকে আর বলে, আপনার স্ত্রীর জ্ঞান ফিরে এসেছে, উনি এখন আগের থেকে অনেক বেশি সুস্থ আছেন। তখনই পরশুরাম বলে, আমি এক্ষুনি আসছি। ম্যাডামকে বলে, চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি আমার বাচ্চাদের ক্ষতি কেউ করতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। শুধু আমি চাই তটিনী একবার সুস্থ হয়ে যাক। এরপর হসপিটালে তটিনীর কাছে চলে যায় পরশুরাম আর বলে, তটিনী তুমি ঠিক আছো তো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো? তটিনী তখন বলে সে একদম ঠিক আছে। কিন্তু এরপর পরশুরাম বলে, এটা কি করে হলো? তোমার ওপর কে গুলি চালিয়েছিল? সত্যিটা বলো তটিনী। তটিনীকে চাপ দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইছে পরশুরাম, কিন্তু তটিনী কোনোভাবেই বলার মতন অবস্থাতে নেই। কিন্তু পরশুরাম তো জানে যে এই কাজটা কে বা কারা করেছে। আসলে পরশুরাম যে নিজেই এই কাজটা করেছে সেটা তো পরশুরামই জানতো। এর মাঝখানেই বিজিত কোথায়, এটা নিয়ে সবার মনের মধ্যেই একটা প্রশ্ন ওঠে। কিন্তু বিজিতকে তটিনী ডিপার্টমেন্টের লোকেরাই সরিয়ে দিয়েছে, নিয়ে গেছে ইনভেস্টিগেশন করার জন্য, ইন্টারোগেট করার জন্য। এরপরে তটিনীর কাছে খবর আসে তটিনীর ওপর যে গুলিটা চালিয়েছিল সে আর কেউ নয়, সে হলো পরশুরাম। আর পরশুরাম যে তটিনীর হাজবেন্ড ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে চলেছে তটিনী। আর এরপর তটিনী বিজিতকে আটকে রেখে সমস্ত জিজ্ঞাসাবাদ করবে বলে ঠিক করে। তার আগে পরশুরাম ভাবে তটিনীর আসল পরিচয়টা খুঁজে বার করবে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, তটিনীর আসল পরিচয় সামনে আসাটা দরকার।